পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার তোমরা যারা ফিজিক্সের ক্লাস আমার চ্যানেল থেকে করছো, তোমরা দেখে থাকবে নিশ্চয়ই যে মেকানিক্সের আমি অনেকটাই করিয়েছিলাম। তোমাদের মেকানিক্সের যেটুকু পার্ট আছে, মানে ফোর্স মোশন বলে একটা তোমাদের টপিক আছে, সেকেন্ড চ্যাপ্টার বলতে পারো ফিজিক্সের, তার ফোর্স রিলেটেড যাবতীয় আমি যা কিছু ছিল তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, ফোর্স রিলেটেড তোমরা চ্যানেলের ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, দুটো পার্টে আমি করিয়েছিলাম, কি একটা পার্টে করিয়েছিলাম দেখে নেবে। তার সেকেন্ড পার্টটাই হচ্ছে তোমাদের সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। সার্কুলার মোশন মানেটা কি, সার্কেলের মতো যদি কোনো পাথ ফলো করে কোনো একটা মোশন হয়, ঠিক আছে, একটা সার্কেলের মতো পাথ যদি ফলো করে কোনো একটা মোশন হয়, তাহলেই সেটাকে আমরা বলবো সার্কুলার মোশন। ঠিক আছে, তার মানে সার্কেল যদি আছে তার একটা সেন্টার থাকবে, যেটাকে কেন্দ্র করে এই পার্টিকেল একটা কিছু এই পথ ধরে রোটেট করছে। ঠিক আছে, এটা এভাবে রোটেট করতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ আবার ক্লকওয়াইজ রোটেট করতে পারে। এই যে তলটার উপর আমি সার্কেলটা এঁকেছি না, এইটাকে বলবো ঘূর্ণন তল বা রোটেশন প্লেন। আর সেই রোটেশন তলটাকে আমরা যদি এরকমভাবে একটু টিল্টেডভাবে আঁকি, বুঝতে পারছো, তাহলে এই কেন্দ্রগামী যদি এই রোটেশন তলের সাথে পারপেন্ডিকুলার আমি একটা লাইন টানি, তাহলে সেটাকে বলবো ঘূর্ণন অক্ষ বা রোটেশনাল অ্যাক্সিস। বুঝতে পারলে? এই যে ঘূর্ণন তল আছে সেটা কি আমি এভাবে এঁকেছি, বুঝতে পেরেছো, একটু বাকি দিয়ে এঁকেছি। তো এই ঘূর্ণন তলের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব কোনো সরলরেখা যদি কেন্দ্রগামী হয়, তাহলে সেটা ঘূর্ণনের অক্ষ বলা হয়, অ্যাক্সিস অফ রোটেশন। বুঝতে পারলে? আচ্ছা, কেন্দ্র থেকে তো সবসময় এই বৃত্তের যে কোনো পয়েন্টে পার্টিকেলটার যে দূরত্ব সেটা সমান, চেঞ্জ হচ্ছে না। তাহলে রোটেশনের চেঞ্জটা কী হচ্ছে? রোটেশনের জন্য, এই সার্কুলার মোশনের জন্য চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা। আমি যদি ফিক্সড মনে করি এটা একটা লাইন, এই লাইনের সাথে কখনো অ্যাঙ্গেল এইটা আবার বেড়ে এইটা হয়ে যাচ্ছে। যদি আবার নিচের দিকে পার্টিকেলটা এখানে চলে আসে, তাহলে অ্যাঙ্গেলটা কী হবে, আরও বেড়ে, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। তাহলে রোটেশন যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে একটা কোঅর্ডিনেট আনতে হয়। ঠিক আছে, যেটাকে আমরা থিটা বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলি। ঠিক আছে, এটাও একটা ভেক্টর রাশি। আমরা যখন লিনিয়ার মোশন পড়েছিলাম তখন সেখানে কি চেঞ্জ হচ্ছিল, এমনি নর্মাল এস দিয়ে আমরা সরণ দেখাচ্ছিলাম। কোনো একটা পয়েন্টের থেকে ওই পার্টিকেলটার ডিস্টেন্সটা কী হচ্ছিলো, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা ওটাকে লিনিয়ার মোশন বলছিলাম, রৈখিক গতি। কিন্তু এখানে কি হচ্ছে, থিটাটা চেঞ্জ হচ্ছে, মানে অ্যাঙ্গুলার যে কোঅর্ডিনেট আমরা ধরেছি থিটা, ঠিক আছে, এই কৌণিক সরণ হচ্ছে এখানে। আচ্ছা, এই থিটাটাকে না এখানে রেডিয়ানে মাপা হয়, ডিগ্রিতে নয়। ঠিক আছে, মানে থিটা বা কোণ, তার যে ফিজিক্যাল ডেফিনেশন বা আসলে যে সংজ্ঞা কোথা থেকে আসছে, একটা বৃত্তচাপ যদি এল হয়ে থাকে এই দৈর্ঘ্যটা, আর সেই বৃত্তের যে চাপটা এঁকেছি তার যে রেডিয়াসটা সেটা যদি আর হয়ে থাকে ব্যাসার্ধটা, তাহলে মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা হয়ে যায় ওই বৃত্তচাপের অংশ এল বাই ব্যাসার্ধ আর। এই যে দুটো দৈর্ঘ্যের অনুপাত করলে জিনিসটা কিসে আসে, রেডিয়ানে আসে। ঠিক আছে, রেডিয়ান, এই যে এককটা আমরা পাবো, জিনিসটা এইটা করলে যে ভ্যালুটা পাবো তার এককটা কিসে পাবো, রেডিয়ান। এটাকে ওপরের দিকে একটা সি চিহ্ন দিয়ে দেখানো হয়। ঠিক আছে, আমরা জানি যে পাই রেডিয়ান মানে যা 180 ডিগ্রি মানেও তাই। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এই জিনিসটা দিয়ে আমরা সবসময় ম্যাথে হোক বা বৃত্তীয় গতি চ্যাপ্টারে হোক আমরা আমাদের সুবিধা মতো অ্যাঙ্গেলটাকে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রির সমান। ঠিক আছে, পাই মানে কিন্তু 180 নয়, পাই এর মান 3 পয়েন্ট যেরকম হয় ওরকম। ঠিক আছে, পাই রেডিয়ান মানে যা 180 ডিগ্রি মানে তা, বুঝতে পারা গেছে? আচ্ছা, এইবারে দেখো, এইখান থেকে আমরা যে বৃত্তীয় গতি চ্যাপ্টারে যে
থিটাটা পেলাম। তাহলে এই থিটার ডাইমেনশন যদি আমরা বার করতে চাই কী পাবো? এল এর ডাইমেনশন বাই আর এর ডাইমেনশন। এলও তো মিটার, আরও মিটার, তাহলে এর কেটে গিয়ে কোনো এককও থাকবে না, ডাইমেনশনও থাকবে না, ঠিক আছে। এল এর ডাইমেনশন কী হয়ে যাবে? এটা, আর এর ডাইমেনশনও এটা হয়ে যাবে। তাহলে কেটে গিয়ে এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি থিটাটা, আবার ইউনিটলেস কোয়ান্টিটি, বুঝতে পারা গেল? আচ্ছা, এবারে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে দেখো এইভাবে এই যে থিটাটা রোটেট হচ্ছে, তাহলে থিটা যদি ভেক্টর রাশি হয়ে থাকে, আচ্ছা তোমাদের ভেক্টর তো নেই, তাহলে ভেক্টরের কথা বাদ দাও, আপাতত এটুকু জেনে রাখো যে এই থিটাটাও একটা ভেক্টর রাশি। এটা কী ধরনের ভেক্টর রাশি? এটাকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। আরেক রকমের ভেক্টর হয়, সেটাকে বলে পোলার ভেক্টর। এইখানে বৃত্তীয় রাশির বৃত্তীয় গতিতে যে রাশিগুলো আছে, থিটা, একটু পরে দেখব কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, এগুলো সব কি অ্যাক্সিয়াল ভেক্টর, ঠিক আছে। আর রৈখিক বেগের ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে যে রৈখিক বেগ, রৈখিক সরণ, এইগুলো সব কি পোলার ভেক্টর, ঠিক আছে। এটা পরীক্ষায় 1 নাম্বার হয়তো দিয়ে দিল। এবারে দেখো আমাদের এই যে রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা একটু দেখি। এই যে এল যেটা, এটা কি মনে করো এইখান থেকে বৃত্তীয় গতিতে এইখান থেকে পার্টিকেলটা এখানে গেছে, তাহলে থিটা কৌণিক সরণ হয়েছে, কিন্তু তার জন্যে রৈখিক সরণ কত হয়েছে বলো তো? এখান থেকে এত দূর, এটা রৈখিক সরণ হয়েছে। তাহলে এইটা যদি খুব ছোট হয়, তাহলে আমরা কি ভাবতে পারি? এটা যদি থিটাটা খুবই ছোট হয়, তাহলে এই কার্ভড লাইনটা যেন এর ওপরে এসে পড়বে, তখন আমরা এল ইকুয়ালস টু আর থিটা পাবো। এলটা কি আমরা যদি তখন রৈখিক সরণ এস লিখি, তাহলে এস ইকুয়ালস টু কী পাবো আমরা? আর থিটা। এইটা হচ্ছে আমাদের বৃত্তীয় গতি চ্যাপ্টারের প্রথম রিলেশন, যেটা হচ্ছে রৈখিক বেগ আর রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভেক্টর একটা রিলেশন, ঠিক আছে। এখানে ক্রস প্রোডাক্ট আছে। ভেক্টর তোমরা নিশ্চয়ই একটু আধটু জানো, ডট প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট হয়, ঠিক আছে। এখানে এসটাও একটা ভেক্টর, আরটাও একটা ভেক্টর, থিটাটাও একটা ভেক্টর। আমি এখানে বেশি ডিপে যাচ্ছি না, কেননা তোমাদের এত ডিপে নেই, কিন্তু তাও মেন রিলেশনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এস ইকুয়ালস টু থিটা ক্রস আর ভেক্টর হয়। আমি একটু তোমাদেরকে জানিয়েই দিই। দেখো মনে করো এইভাবে রোটেট হচ্ছে, তাহলে আমরা এই থিটা ভেক্টরটার ডিরেকশনটা কী করে বুঝবো? থিটার তো এইখান থেকে এইটুখানি যে চেঞ্জ হচ্ছে, সেটা মনে করো থিটা বা এইটুখানি থিটা, কিন্তু যদি যায় এইভাবে এই জিনিসটা, তাহলে আমরা সেটাকে রাইট হ্যান্ড থাম্ব রুল বলি, দিয়ে আমরা সেই থিটা ভেক্টরের ডিরেকশনটা দেখি। যে কোনো অ্যাক্সিয়াল ভেক্টরের এইভাবেই আমরা ডিরেকশন বুঝি। কীভাবে? আমরা ডান হাতটাকে যেই দিক বরাবর পার্টিকেলটা গেছে সেই দিক বরাবর কার্ল করবো আঙুলগুলো, বুঝতে পারলে? আঙুলগুলো মানে 4টে আঙুল আমাদের কার্ল করবো ওই দিক বরাবর, করলে আমার বুড়ো আঙুলটা যে দিকে ডিরেক্টেড হয়ে থাকবে সেই দিকে থিটার ডিরেকশানটা হবে। মানে এক্ষেত্রে দেখো, আমি যদি আঙুলটা নিচের দিক থেকে ওপর দিকে কার্ল করি, তাহলে আমার বুড়ো আঙুলটা স্ক্রিন থেকে বাইরে আমার দিকে পয়েন্ট করছে, তার মানে থিটা ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এক্ষেত্রে আমার দিকে পারপেন্ডিকুলার। এইখানে যদি আমি মনে করি এই লাইনটা পেছন দিকে আছে, এটা সামনের দিকে আমার দিকে আছে, তার মানে এই ক্ষেত্রে আমি যদি আমার হাতটাকে এইভাবে কার্ল করি, বুঝতে পারলে তো? এইভাবে আমি যদি আমার হাতটাকে কার্ল করি, তাহলে আমার বুড়ো আঙুলটা ওপর দিকে হবে এরকম, বুঝতে পারলে? তার মানে থিটা ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে? ওপরের দিকে হবে, ঠিক আছে। ঘূর্ণন তলের সাথে পারপেন্ডিকুলারলি ওপরের দিকে হচ্ছে থিটা ভেক্টর, তাহলে থিটা ভেক্টরটা ওপরের দিকে হচ্ছে। এবারে মনে করো কোনো একটা পয়েন্টে এই জায়গায় পার্টিকেলটা আছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমরা আর ভেক্টরটাকে কীভাবে দেখি বলো তো? এইভাবে। আর ভেক্টরটাকে আমরা দেখি এভাবে, পজিশন ভেক্টর, সেন্টার থেকে এই দিকে ডিরেক্টেড। তাহলে এবার এই দিকে যদি পার্টিকেলটা এভাবে যেতে থাকে, তাহলে আমি যদি এইটুখানি দেখি পার্টিকেলটা মনে করি এখান থেকে এখানে এসছে, তাহলে অ্যাকচুয়ালি
লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই রৈখিক সরণ এসটা কইটুখানি হয়েছে, এইটুখানি হয়েছে, এই দিক বরাবর এরম হয়েছে। তাহলে এই দিকটা আমরা পাবো কী করে? উপরের দিকে থিটা ভেক্টর, এই দিক বরাবর আর ভেক্টর। তার মানে আমাকে থিটা ক্রস আর করতে হবে, করলে আমি তবে এই দিকটা পাবো এরমভাবে। এইভাবে আমাকে মনে রাখতে হয় যে থিটা ক্রস আর করলে আমি এস ভেক্টর পাই। বুঝতে পেরেছি? ক্রস প্রোডাক্ট যদি করা হয় থিটা থেকে আরের দিকে যদি আমি ক্রস করি, তাহলে আমাকে এইভাবে যেন একটা স্ক্রুয়ে প্যাঁচ দিতে হচ্ছে। বুঝতে পারা গেল? এইভাবে যদি আমি একটা স্ক্রুকে প্যাঁচ দিই, তাহলে কী হয়ে যাবে? স্ক্রুটা বেরিয়ে আসবে খুলে, তাহলে স্ক্রুটা অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে, মানে এই দিকে ডিরেকশন হবে তখন। বুঝতে পারি? যদি আর ক্রস থিটা করতাম, তাহলে এই দিক বরাবর আমাকে স্ক্রুটা ঘোরাতে হতো, ঘোরালে তখন স্ক্রুটা ভিতর দিকে ঢুকে যাবে। ঠিক আছে? এটাকে রাইট হ্যান্ড কর্ক স্ক্রু রুল বলা হয়। তো যাই হোক, তোমাদের অত ডিটেল নেই, তাও আমি এটা বলে দিলাম, যেহেতু আমি ফিজিক্সের টিচার সেই জন্য। কেউ যদি ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে যেটা ক্লাস 11-12 জন্য ডেডিকেটেড, এই ভিডিওগুলো সেখানে দেখতে পারো। সেখানে অনেক আরও ভালোভাবে বোঝানো আছে। তোমাদের এখন এইটুখানি মনে রাখলেই হবে যে এস ইকুয়ালস টু আর থিটা। তোমাদের এইসব ভেক্টর বেশি ইউজ করতে দেবে না। এবারে জেনে রাখো যে এই বৃত্তীয় গতি চ্যাপ্টারে যদি এই থিটাটা মনে করো এইভাবে, এক সেকেন্ড, মনে করো এইভাবে এটা ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে একটা টাইমে তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যাচ্ছে সব সময়, তাহলে এখানে একটা কৌণিক গতিবেগ আছে, সেইটাকে আমরা ওমেগা দিয়ে লিখি। এটাও একটা ভেক্টর। ঠিক আছে? এই ওমেগাটাকে কীভাবে করে লিখি? থিটা বাই টি দিয়ে লিখি। ঠিক আছে? এসব লিখতে হবে না, থিটা বাই টি, যেখানে টিটার সমান। ঠিক আছে? টি টাইমে যদি থিটায় যায়, তাহলে 1 সেকেন্ডে কত রেডিয়ান যাচ্ছে সেটাই আমাদের কৌণিক বেগ ওমেগা। ঠিক আছে? তাহলে কৌণিক বেগের এককটা কী হয়ে যাবে? উপরে কি রেডিয়ান আর নিচে কি আছে আমার সেকেন্ড, তাহলে র্যাড পার সেকেন্ড, এই হচ্ছে আমার একক। ঠিক আছে? আচ্ছা, এই ওমেগার ডাইমেনশন যদি আমি বার করতে হয়, তাহলে থিটার তো কোনো ডাইমেনশন নেই, তাহলে এর ডাইমেনশন যদি বার করতে হয়, উপরে থিটার কোনো ডাইমেনশন নেই, নিচে আছে টি মানে সেকেন্ড। ঠিক আছে? তাহলে টি এর ডাইমেনশন কী আছে আমার এই, তাহলে শুধু নিচে আসবে আমার টি, তার মানে ওমেগার ডাইমেনশন কী আসবে? শুধু টি ইনভার্স। বোঝা গেল? ওমেগার ডাইমেনশন হচ্ছে টি ইনভার্স। আমাদেরকে এইগুলোই দেয় পরীক্ষায়। ঠিক আছে? তোমাদের পলিটেকনিকের পরীক্ষায় এরকম সহজ সহজ কোশ্চেনই দেবে। এবারে দেখো, আমি যেটা বলছিলাম, এই যে ওমেগাটা, ঠিক আছে, তাহলে এর সংজ্ঞাটা আমাকে কি, এখান থেকে এই সংজ্ঞা তোমাদেরকে লিখতে হতে পারে যে কৌণিক বেগের সংজ্ঞা লিখে কী হবে? একক সময় কোনো বৃত্তীয় গতিতে আবর্তনরত কণার কৌণিক সরণি হচ্ছে কৌণিক বেগ। একক সময় যতটা কৌণিক সরণ হয় কোনো বৃত্তীয় গতিরত কণার, ঠিক আছে, সেটাই হচ্ছে কৌণিক গতিবেগ। এইভাবে তোমরা বলবে। ঠিক আছে? বললেই তোমরা নাম্বার পেয়ে যাবে, আর এরকম একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখিয়ে দেবে অবশ্যই, তাহলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এইবারে দেখো, এই ওমেগা কনসেপ্ট থেকে আমরা অনেক কিছু পেতে পারি। মনে করো 1 সেকেন্ডে কতবার পাক খাচ্ছে, এটাও তো আমাকে জানতে হতে পারে। 1 সেকেন্ডে নাম্বার অফ রোটেশনস পার সেকেন্ড, নাম্বার অফ রোটেশন 1 সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ড, এটাকে আমি একটু ভালো করে লিখি। আচ্ছা, তার আগে জেনে রাখো টাইম পিরিয়ড জিনিসটা কি। ক্যাপিটাল টি দিয়ে টাইম পিরিয়ড দেখানো হয়। এইটা তো ডাইমেনশন দেখিয়েছিলাম, এটা বাদ দাও। ক্যাপিটাল টি দিয়ে টাইম পিরিয়ড দেখানো হয়, যাকে বাংলায় বলে পর্যায়কাল। টাইম পিরিয়ড মানেটা কি? এর একবার পাক খেতে যত টাইম লাগে। বুঝতে পারলে? একবার পাক খেতে যত টাইম লাগে। দেখো ওমেগা মানে কি? 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যায় কত? এটা ওমেগা রেডিয়ান। ঠিক আছে? 1 সেকেন্ডে যায় কত? ওমেগার ভ্যালু যত তত রেডিয়ান। তাহলে আমার মানে ওমেগা রেডিয়ান যায় 1 সেকেন্ডে, একই ব্যাপার। ওমেগা রেডিয়ান যায় 1 সেকেন্ডে, তাই তো?
তাহলে টাইম পিরিয়ড মানেটা হচ্ছে যে আমার পুরো মানে এক পাক মানে কত 360 ডিগ্রি রোটেট করতে কত টাইম লাগে, ঠিক আছে। এবার আমি বলেছিলাম যে 180 ডিগ্রি মানে কত পাই রেডিয়ান, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রি রোটেট করতে আমার কতটা টাইম লাগে, 2 পাই রেডিয়ান হয়ে যাবে 360 ডিগ্রি মানে, ঠিক আছে। তাহলে এক যেতে কত টাইম লাগে, 1 রেডিয়ান যেতে, না 1 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক রেডিয়ান যায় কত, ওমেগা যা ভ্যালু তত রেডিয়ান যায় 1 সেকেন্ডে। তাহলে 1 রেডিয়ান যায় কত, 1/ওমেগা সেকেন্ডে। তাহলে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান যায় মানে এক পাক পুরো যায়, সেটা কত, তাহলে 2 পাই বাই ওমেগা এত, ঠিক আছে, 2 পাই বাই ওমেগা। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে টাইম পিরিয়ড বলবো, যে পুরো এক পাক ঘুরতে কতটুকু টাইম লাগে, 2 পাই বাই ওমেগা টাইম লাগে। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল, 2 পাই বাই ওমেগা। এবার একটা জিনিস দেখো, 1 সেকেন্ডে কতবার পাক খাচ্ছে সেই জিনিসটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলবো, ঠিক আছে। 1 সেকেন্ডে কতবার পাক খাচ্ছে, দেখো সেটাকে ফ্রিকোয়েন্সিটাকে এন দিয়ে দেখানো হয় এখানে, বুঝতে পেরেছো, এটাকে কম্পাঙ্ক বলে বাংলায়। তাহলে এইটা মানে কি, 1 সেকেন্ডে কতবার পাক খাচ্ছে, ঠিক আছে। দেখো ওমেগা রেডিয়ান যায় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় ওমেগা রেডিয়ান, ঠিক আছে। তার মানে ওমেগা রেডিয়ানকে যদি আমি 180 বা 2 পাই দিয়ে 360 বা 2 পাই দিয়ে ভাগ করে দিই, তাহলে তো সেটা আমি কতবার পাবো বুঝতে পেরে যাচ্ছি, বুঝতে পেরেছো। ওমেগার ভ্যালু মনে করো কথার কথা 720 র্যাড পার সেকেন্ড। তার মানে এটা কি, 1 সেকেন্ডে 720 রেডিয়ান চলে যাচ্ছে। তার মানে এটা এইটুকুতে কতবার পাক খেয়ে যাচ্ছে, একটা পাক তো কত, একটা পাক আমার হচ্ছে 1 সেকেন্ড, 720 রেডিয়ান পার সেকেন্ড। যাই হোক, আমি এখানে 1 সেকেন্ড, এটা 720 না লিখে আমি এটাকে মনে করো ওমেগা ভ্যালুটাকে আমি লিখছি এরকম করে, যে এটা 10 পাই রেডিয়ান পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 পাই রেডিয়ান যাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। বৃত্তীয় গতিতে যে পার্টিকেলটা ঘুরছে 1 সেকেন্ডে 10 পাই রেডিয়ান চলে যাচ্ছে। তাহলে 2 পাই রেডিয়ান যাওয়া মানেই তো একবার পাক খেয়ে যাচ্ছে। তাহলে এটা এই 10 পাই রেডিয়ান মানে অ্যাকচুয়ালি কত পাক ঘুরে যাচ্ছে, 2 পাই দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা। তাহলে 1 সেকেন্ডে 5 বার ঘুরে যাচ্ছে। তার মানে পেলাম কী করে, আমরা ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলেই আমরা বুঝতে পারছি যে কতবার পাক ঘুরছে 1 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এই এনের এক্সপ্রেশনটা আমরা কি পেয়ে যাই, ওমেগাকে যদি আমরা 2 পাই দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব যে 1 সেকেন্ডে কতবার রোটেশন হচ্ছে পুরো, বুঝতে পারলে। তাহলে এই এনের এক্সপ্রেশনটা দেখো, ওমেগা বাই 2 পাই, আবার টি এর এক্সপ্রেশনটা বেরিয়েছিল 2 পাই বাই ওমেগা। টিটা কী ছিল, একবার পাক খেতে পুরো যতটা টাইম লেগেছে, আর এনটা কি 1 সেকেন্ডে যতবার রোটেট করছে, ঠিক আছে। তাহলে একটা আরেকটার অপোজিট, তাহলে টি ইকুয়ালস টু 1/n। তাহলে এই এক্সপ্রেশন দুটো আমাদেরকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তাহলে কী কী পেলাম, ওমেগা পেলাম, ঠিক আছে, কৌণিক গতিবেগ, কম্পাঙ্ক পেয়েছি, টাইম পিরিয়ড পেয়েছি বা পর্যায়কাল পেয়েছি, আর ওদের মধ্যে সম্পর্কটা একে অপরের অন্য এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবারে ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সির এককটা কি, ফ্রিকোয়েন্সির এককটাকে আমরা লিখি হার্টস, HZ, এটা মনে রাখবে, হার্টস, এটাকে হার্টস বলে, ঠিক আছে। হার্টস বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে করা হয়েছে। কম্পাঙ্ক আমরা যদি পরে সাউন্ড চ্যাপ্টার বা এইসব পড়ি, ভাইব্রেশন, SHM, তখনও দেখবো এই জিনিসটা আমাদের আছে, ঠিক আছে। টাইম পিরিয়ডের কী জিনিসটা, টাইম পিরিয়ড মানে কি, একবার পুরো পাক খেতে যতটা টাইম লাগছে, তার মানে এটা কি সেকেন্ড হয়ে যাবে। তাহলে টাইম পিরিয়ডের একক কি, সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে T ইকুয়ালস টু 1/n, তো বা N ইকুয়ালস টু 1/T একই জিনিস। তার মানে হার্স মানে কি, অ্যাকচুয়ালি 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। তাহলে হার্স মানে যা, সেকেন্ড ইনভার্স মানেও তাই, একই জিনিস, বুঝতে পারা গেছে। এখান দিয়েও তোমরা বুঝতে পারবে। দেখো 2 পাইটা কি, রেডিয়ান, 2 পাইটা তো রেডিয়ানে, আর ওমেগা তো রেডিয়ান পার সেকেন্ড।
তাহলে রেডিয়ান পার সেকেন্ড, আর নিচে থেকে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেলে 1/সেকেন্ডে যাচ্ছে, তাহলে সেকেন্ড ইনভার্স, সেটা কি আমরা হার্স বলি। বুঝতে পারা গেছে? তাহলে ওমেগার একক পেলাম, এনের বা কম্পাঙ্কের একক পেয়েছি, সেকেন্ড ইনভার্স বা হার্স একই ব্যাপার, আর টাইম পিরিয়ডের সেকেন্ড। বুঝতে পারা গেল? এরপরে আমরা দেখো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের জিনিসটা জানতে পারবো। দেখো মনে করো এই যে ওমেগা ছিল কৌণিক বেগ, সেই জিনিসটা ফিক্সড নয়, টাইমের সাথে সাথে বেগ বাড়ছে। মনে করো বেগ বেড়ে বেড়ে ওমেগা ফাইনাল হয়েছে, শুরুতে ছিল ওমেগা ইনিশিয়াল, সেটা টি টাইম ধরে হয়েছে। তাহলে এই যে কৌণিক বেগের তফাৎ, সেটা যে একক টাইমে আমরা যদি বার করি, সেটা হয়ে যায় কৌণিক অ্যাক্সেলারেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ আলফা। ঠিক আছে, এর এককটা কী হবে? দেখো ওমেগার একক ওপরে কী হয়ে যাবে? র্যাড পার সেকেন্ড, নিচের সেকেন্ড, তাহলে র্যাড পার সেকেন্ড স্কোয়ার বা র্যাড সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কি আমার আলফা বা কৌণিক ত্বরণের একক। ঠিক আছে, এখান দিয়েও আমরা এটার আবার যদি ডাইমেনশন বার করতে হয়, তাহলে আলফার ডাইমেনশন কী হয়ে যাবে? দেখো ওমেগার ডাইমেনশন বাই নিচে টাইমের ডাইমেনশন কি এইটা, তাহলে ওমেগা তো এমনি ছিল টি ইনভার্স, তার আবার নিচে টি, তার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আলফার ডাইমেনশন। বুঝতে পারা গেল? আচ্ছা, এখান থেকে আমরা যে লিনিয়ার অ্যাক্সেলারেশন ছিল, মানে রৈখিক ত্বরণ, সেইটার সাথে এই আলফার একটা সম্পর্ক আছে। কি? আলফা অ্যাক্সেলারেশন আমাদের এখানে দেখি আমরা কি পেয়েছিলাম। আচ্ছা, আমরা এইগুলো তো লিখেছিলাম, কিন্তু তার আগে আমাদেরকে এই যে এস ইকুয়ালস টু আর থিটা পেয়েছিলাম, তো এখান থেকে আমরা এস ইকুয়ালস টু আর থিটা পেয়েছিলাম, তাহলে আমরা কি পেয়েছিলাম? এস ইকুয়ালস টু আর থিটা। এক নম্বর কী ছিল এটা? কৌণিক সরণ। এই হ্যাঁ, কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। এবার কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি? ভি ইকুয়ালস টু আর ওমেগা। আর এই যে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ আলফা, এর মধ্যে সম্পর্ক কি? এ ইকুয়ালস টু আলফা আর। এই তিনটে আমাদের হচ্ছে, বাঁ দিকটা আমি লিখেছি লিনিয়ার পার্ট, আর ডান দিকটা আমি লিখেছি বৃত্তীয় গতিতে যে থিটা, ওমেগা আর আলফা রাশি তিনটে আসে, তাদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে অঙ্ক দেয়, দু একটা ছোটো অঙ্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদেরকে কিছু জিনিস জেনে রাখো। আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের কিছু সূত্র দেখেছিলাম। কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। আর কি দেখেছিলাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a_s। আর কি দেখেছিলাম? এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেখানে ভি ছিল ফাইনাল রৈখিক বেগ, ইউ প্রাথমিক রৈখিক বেগ শুরুতে, এ হচ্ছে রৈখিক অ্যাক্সেলারেশন টি টাইম, এস হচ্ছে রৈখিক সরণ। এর যে বৃত্তীয় গতির যে ইকুইভ্যালেন্ট ফর্মগুলো, সেগুলো আমরা ভি ইউ এর জায়গায় ওমেগা এফ ওমেগা আই দিয়ে রিপ্লেস করতে পারি, আলফার এর জায়গায় আলফা দিয়ে রিপ্লেস করতে পারি, আর এসের জায়গায় থিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। করলেই আমরা পেয়ে যাব, দেখো ভি মানে ওমেগা এফ, ইউ মানে ওমেগা আই, এটা আলফা টি, এটা কি পেয়ে যাব? ওমেগা এফ স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা আই স্কোয়ার প্লাস 2 আলফা, এসের জায়গায় থিটা, আর এটা কি পেয়ে যাব? থিটা ইকুয়ালস টু ইউটি মানে ওমেগা আই গুণ টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। বুঝতে পারলে? এটা হচ্ছে ফাইনাল কৌণিক বেগ, এটা শুরুর কৌণিক বেগ, কৌণিক অ্যাক্সেলারেশন, কৌণিক সরণ যতখানি হয়েছে। এই জিনিসগুলো দিয়ে আমরা তিনটি ইকুয়েশন পেতে পারি। এইগুলো দিয়ে আমাদেরকে অঙ্ক দিতে পারে, এমনি দিয়েও দিতে পারে, লেখো তিনটে ইকুয়েশন। ঠিক আছে, এভাবে তোমরা সহজেই লিখে নিতে পারবে। তো এই আমাদের হচ্ছে ফার্স্ট পার্টের জিনিসটা মোটামুটি যা ছিল। এখান থেকে আমাদেরকে দ্বিতীয় পার্টের আরেকটা জিনিস যতখানি বাকি আছে থিওরির পার্টে, সেটা আমি পরের ভিডিও দেখিয়ে দেবো। ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা ক্লাস করতে চাও
তারা এই নাম্বারে আমাকে অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। আমি অ্যাপ্লাইড ফিজিক্স ম্যাথামেটিক্স দুটোরই ক্লাস করাই, ঠিক আছে? উইকে 2 দিন করে। ফিজিক্সটা খুব সম্ভবত একদিন, কখনো 2 দিন করি প্রয়োজন অনুসারে, এবং ম্যাথসটা 2 দিন করে থাকি। এই সাবজেক্টের ফিস 500 টাকা করে থাকে। অনলাইন অফলাইন 2 রকমের ব্যাচই রয়েছে, ঠিক আছে? তোমরা যদি করতে চাও সিস্টেম্যাটিকভাবে একটা গাইডেন্সের থেকে যেরকম প্রপার পড়াশোনা হয় সেরকম, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। এবং এই ভিডিওগুলি যদি তোমাদের পছন্দে লাগে, তোমাদের যদি সাহায্য বলে মনে হয়, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাতে কমেন্ট করবে নিচে, এবং ভিডিওটাকে লাইক করবে, যাতে তোমাদের মতো স্টুডেন্টদের কাছে পৌঁছয়, ঠিক আছে? তো এর পরবর্তী পার্টের আমাদেরকে প্রায় এতটাই আবার জিনিসপত্র রয়েছে। তো সেইটাতে আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এবং সেন্ট্রিফিউগাল যে ফোর্সের কনসেপ্ট, সেটা আমরা জানবো। এটা একরকম অলিক বল জিনিসটা কী, সেন্ট্রিপিটাল মানে কোনো একটা পার্টিকেলকে এরমভাবে যদি বৃত্তগতিতে ঘোরাতে হয়, তাহলে তাতে অ্যাক্সেলারেশন, বেগ, এগুলো কীভাবে কাজ করে, এবং তাকে যে ফোর্সটা দিতে হয় সেটা কীভাবে কাজ করে, তার এক্সপ্রেশন কী, এগুলো আমরা নেক্সট পার্টে করবো, ঠিক আছে?